সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থাকাটাই কামনা করি। আজকে আমরা যে অধ্যায় বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, চলো দেখি আজকে কি বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে স্লাইডে কতগুলি লেখা দেখতে পাচ্ছি ইংরেজি লেখার মতো। ক্যালকুলেট দ্য সাম অফ টু নাম্বারস or hash, include stereotypes, printf, scanf। দেখতে ইংরেজি ভাষার মতোই, আবার printf, scanf এগুলি আমরা ইংরেজি ভাষায় ব্যবহার দেখিনি। তাহলে printf, scanf এগুলো এক ধরনের ভাষা, যেগুলিকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। এবং এখানে লাইনগুলো ধারাবাহিকভাবে পরপর সাজানো গোছানো আছে। অর্থাৎ এখানে একটা প্রোগ্রাম তৈরি করা আছে। ধারাবাহিকভাবে লেখার পর আমাকে একটা ফলাফল বা আউটপুট দিবে। তাহলে এই ভাষাগুলো ধারাবাহিকভাবে পরপর সাজিয়ে লিখতে হবে। যেমন আমি এখানে a এবং b এর মান দিলাম, সেই যোগফলটা আমাকে দেখাচ্ছে। আজকে আমরা আলোচনা করব প্রোগ্রাম নিয়ে। তোমাদের পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রাম, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করব। এবং অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের এটা আছে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, কাজে তাদের ও এই ক্লাসটা কাজে লাগবে। তাহলে প্রোগ্রাম আমরা কেন তৈরি করি এবং কেন প্রোগ্রাম তৈরি করতে হয়? কারণ প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারকে তার বোধগম্য ভাষায় নির্দেশ প্রদানের জন্য ধারাবাহিকভাবে সাজানো কাজের নির্দেশমালা। তাহলে প্রোগ্রাম কেন করা হয়? কারণ কম্পিউটারটা হচ্ছে জড় পদার্থ, অর্থাৎ সিলিকন চিপ দিয়ে তৈরি। এই জড় পদার্থের মধ্যে কি নেই? বুদ্ধিমত্তা নেই। তাহলে এই বুদ্ধিমত্তার স্তর তৈরি করে দিতে হয় প্রোগ্রামের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রোগ্রামের মাধ্যমে। তাহলে প্রোগ্রাম যে আমরা কি করি? সমস্যার সমাধান করি। তাকে প্রোগ্রাম তৈরি করে দিতে হলে মানুষ যেমন বিভিন্ন ধরনের কাজ করে, সেই কাজের জন্য নির্দেশনা প্রদান করে। সেই প্রত্যেকটি কাজের এক একটা মানুষের ভাষা লাগে, ইংরেজি, বাংলা, বিভিন্ন ধরনের স্প্যানিশ। ঠিক কম্পিউটারকেও সেই কাজের নির্দেশ দেওয়ার জন্য এক ধরনের ভাষার প্রয়োজন হয়, যেটাকে আমরা প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামের ভাষা কম্পিউটারকে তার বোধগম্য ভাষায় নির্দেশ প্রদানের জন্য ব্যবহৃত বর্ণ, অঙ্ক, শব্দ, সংকেত, চিহ্ন এবং এগুলোর বিন্যাসের নিয়ম মিলিয়ে হচ্ছে প্রোগ্রামের ভাষা। এগুলোর বিন্যাসের নিয়ম মিলিয়ে হচ্ছে প্রোগ্রামের ভাষা। যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা, এগুলো একটা গ্রামার বা গ্রামাটিক্যাল কাঠামো আছে। ঠিক একইভাবে প্রোগ্রামিং ভাষারও একটা গঠনগত সিনট্যাক্স বা বিন্যাস আছে। সেই বিন্যাসটা আমাদেরকে জানতে হবে। তাহলে সেই প্রোগ্রামিং ভাষাটা আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবো এবং প্রোগ্রাম তৈরি করতে পারবো। তাহলে প্রোগ্রামিং ভাষা কত প্রকার? প্রোগ্রামিং ভাষা মূলত 5 প্রকারের এ পর্যন্ত যে ভাষা আবিষ্কার হয়েছে। প্রথম প্রজন্মের ভাষা বা যান্ত্রিক ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা বা উচ্চ স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা বা স্বাভাবিক ভাষা। ভাষাটি আমি তেমন একটা বিস্তারিত আলোচনা করব না, কারণ আমরা প্রোগ্রামিং নিয়ে আজকে আলোচনাটা বেশি করব। প্রথম প্রজন্মের ভাষা বা যান্ত্রিক ভাষা, যেটা যন্ত্রের ভাষা। অর্থাৎ যে যন্ত্রের ভাষা কি? 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1 দিয়ে চলে কম্পিউটার। কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 0 এবং 1 দিয়ে যদি কোনো প্রোগ্রাম তৈরি করতে হয়, সেই প্রোগ্রামটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। কিন্তু মানুষের পক্ষে সে 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম রচনা করা অনেক কষ্টকর ব্যাপার।
এবং কোথাও যদি ভুল হয় সেটা ত্রুটি মুক্ত করাও অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। সেজন্য এই ভাষাটা বেশি দূর আগায়নি, বা এই ভাষাটা দিয়ে প্রোগ্রাম তৈরি করতে হলে কম্পিউটারের অভ্যন্তরের যন্ত্রের গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপরে সে দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা, এই ভাষায় কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে, নেমনিক অর্থাৎ অ্যাড, মাল্টি, সাব এই ধরনের করে কিছুটা সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে। কিন্তু অ্যাড, মাল্টি, সাব তো কম্পিউটার বুঝবে না, কম্পিউটার বুঝে 0 এবং 1। তাহলে এই অ্যাড, মাল্টি, সাব এই ধরনের এই নেমনিক এই ভাষাগুলোকে অনুবাদ করে দিতে হবে কম্পিউটারে বোঝানোর জন্য। তার জন্য অ্যাসেম্বলার নামক অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এরপর আসে তৃতীয় প্রজন্মের ভাষা বা উচ্চ স্তরের ভাষা। সেই উচ্চ স্তরের ভাষাটা হলো এরকম যে কম্পিউটারের অভ্যন্তরীণ যন্ত্রের সংগঠনের ধারণা ছাড়াই যে ভাষা তৈরি, সেটাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করতে হলে আমাকে কম্পিউটারের যন্ত্রের যে অভ্যন্তরীণ গঠন সেই সম্পর্কে ধারণা থাকতে হয় না। চতুর্থ প্রজন্মের ভাষা, অতিষ্ঠ স্তরের ভাষা। এই ভাষা সাধারণত ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর বিভিন্ন ধরনের কোয়েরি এবং ডেটা সঞ্চালনের জন্য যে ভাষা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ধরনের ভাষা। এই ধরনের ভাষাও ইংরেজির মতো, এটাও কম্পিউটার সরাসরি বুঝে না। অর্থাৎ তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের এগুলো কম্পিউটারকে অনুবাদ করে দিতে হয়, তার জন্য কম্পাইলার, ইন্টারপ্রেটার নামক অনুবাদক সফটওয়্যার আছে, সে 0 এবং 1 এ রূপান্তর করে, ফলে কম্পিউটার সেটা বুঝতে পারে। পঞ্চম প্রজন্মের ভাষা স্বাভাবিক ভাষা, যে ভাষা এখনো আবিষ্কৃত হয়নি, এটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে। কারণ আমরা যদি সি ভাষা দিয়ে প্রোগ্রাম লিখি তখন এটা ইংরেজির মতো, আমি যদি বাংলা দিয়ে লিখি তখন সেটা বুঝবে না। মানুষ চাচ্ছে বা বিজ্ঞানী চাচ্ছে যে মানুষের মতো ভাষা, যে ভাষায় বাংলা, ইংরেজি ধরনের বিভিন্ন ভাষায় মতো করে সে বুঝে, মানুষ যেভাবে কথা বলে সে সেভাবে বুঝে এই ভাষাগুলো কম্পিউটার অনুবাদ হবে, প্রোগ্রাম তৈরি করবে। পৃথিবীতে যত ভাষাভাষীভুক্ত মানুষ আছে তাদের সব ভাষাকে দিয়ে প্রোগ্রাম তৈরি করা যাবে। সেই ধরনের ভাষাকে অনুবাদ করতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অনুবাদক সফটওয়্যার লাগবে। সেই ধরনের অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার এখনো তৈরি হয়নি, ফলে এই ভাষাটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে, হয়তো ভবিষ্যতে হবে। আমরা সি প্রোগ্রাম যদি জানতে হয়, আমাকে সি প্রোগ্রামের গঠন জানতে হবে। যেমন আমাদের শরীরের যে গঠন, সেই গঠন আমাদের হাত, মুখ, নাক, চোখ, মস্তিষ্ক, পা ইত্যাদি নিয়ে আমাদের দেহ গঠিত। ঠিক একইভাবে সি প্রোগ্রামও বিভিন্ন অংশ নিয়ে গঠিত, বিভিন্ন শাখা নিয়ে গঠিত। সেই শাখাগুলো এক এক রকমের কাজ করে থাকে। কোনোটা অবশ্যই লাগে বা অবশ্যই ব্যবহার করতে হয়, আর কোনোটা প্রয়োজন হয় না, ব্যবহার করলেও চলে, আর প্রয়োজন না হলে ব্যবহার না করলেও চলে। সি প্রোগ্রামের গঠন আমাকে ভালোভাবে জানতে হবে। সি প্রোগ্রাম তৈরি করতে হলে বা সি প্রোগ্রাম লিখতে হলে শুরুতে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশন কোনো কিছু লেখার জন্য ব্যবহার করা হয়। এটা ঐচ্ছিক অংশ, এটা সবসময় ব্যবহার লাগে না, যদি ব্যবহার করতে চাই করতে পারে, না করলে কোনো সমস্যা নাই। লিখতে হলে স্ল্যাশ স্টার কোনো কিছু লিখতে হবে, তারপরে শেষে স্টার স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে হবে। তাহলে কিভাবে লিখতে হবে? স্ল্যাশ স্টার যা কিছু লিখে ক্যালকুলেট দ্য সাম অফ দ্য সিরিজ, ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কেল, স্টার স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে হবে। এরপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় লিংক সেকশন। লিংক সেকশন এটা গুরুত্বপূর্ণ এবং এটা অপরিহার্য অংশ, এটা অবশ্যই ব্যবহার করতে হয়। বিভিন্ন ধরনের যে হেডার ফাইল সংযোগ করতে হয়, যেটা হেডার ফাইল হচ্ছে বিভিন্ন ফাংশন প্রোটোটাইপ ধারণ করে। যে কাজের জন্য হেডার ফাইল, সেই কাজের ফাংশন প্রোগ্রামটা এই হেডার ফাইলের মধ্যে থাকে এবং এটাকে লাইব্রেরি ফাংশনও বলা হয়। কাজে এটা সংযুক্ত করতে হলে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্কার ব্র্যাকেট, সেই হেডার ফাইলের নামটা লিখে অ্যাঙ্কার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এরপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ডেফিনেশন সেকশন। যে ধ্রুবক মান, কোনো সময় যদি কোনো ধ্রুবক মান বর্ণনা করার প্রয়োজন হয়, দেওয়ার প্রয়োজন হয়, তখন সাধারণত আমরা এখানে প্রি প্রসেসর ব্যবহার করে সেটা করতে পারি। হ্যাশ
ডিফাইন দিয়ে লিখে চলকের নামটা লিখে এবং সেই চলকের মানটা দিতে হবে। ব্যবহার করে আমরা কোনো ধ্রুবক মান ডিক্লেয়ার করতে পারি বা বলতে পারি। এরপরে থাকে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, বা এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল সেকশনও বলা হয়। যে ভেরিয়েবল হচ্ছে চলক, এটা চলক হচ্ছে কি, যা প্রোগ্রাম চলাকালীন সময়ে বিভিন্ন মান ধারণ করে এবং মানের পরিবর্তনে পরিবর্তিত হয়। যা বিভিন্ন মান ধারণ করে এবং মানের পরিবর্তনে পরিবর্তিত হয় সেটাকে বলা হয় চলক। চলক বিভিন্ন রকমের আছে, এটাও প্রোগ্রামের ঐচ্ছিক অংশ। এটি যেগুলো ব্যবহার করা যায় না করলেও চলে। এরপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় মেইন ফাংশন সেকশন। এরপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় মেইন ফাংশন সেকশন। সি প্রোগ্রামে একটি মাত্র মেইন ফাংশন থাকে এবং এটা ব্যবহার করা অপরিহার্য, বা এটা অবশ্যই ব্যবহার করতে হবে। মেইন ফাংশনের পরে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে এবং শেষেও দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীর শুরুর দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ডিক্লারেশন পার্ট। এই অংশে বিভিন্ন ধরনের চলকগুলো ডিক্লেয়ার করতে হবে। এই অংশে যে চলকগুলো ডিক্লেয়ার করতে হবে সেটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। মেইন ফাংশনের উপরে যে চলক ডিক্লেয়ার করা সেটা ছিল গ্লোবাল ভেরিয়েবল, আর এখানে যে চলকগুলো ডিক্লেয়ার করা হবে সেটাকে বলা হবে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে তার ডাটা টাইপ উল্লেখ করতে হবে, কোন ধরনের সেই মানগুলো, পূর্ণ সংখ্যা, দশমিক যুক্ত সংখ্যা, লেখা, নাকি অনেক বড় একটা মান। এরপরে আমার এক্সিকিউটেবল পার্ট। এই অংশে কি থাকবে, আমাকে বিভিন্ন মানগুলো ইনপুট দিতে হবে। একটি প্রোগ্রাম প্রধানত তিনটি অংশের সমন্বয়ে গঠিত: ইনপুট, প্রসেস এবং আউটপুট। তাই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে হলে আমাকে ইনপুটের জন্য ইনপুট স্টেটমেন্ট লাগবে। ইনপুট স্টেটমেন্টের গঠন আমাকে জানতে হবে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। প্রক্রিয়াকরণ বা প্রসেস করার জন্য আমার সূত্র লাগতে পারে, সূত্রাবলী লাগতে পারে, লুপ লাগতে পারে, কনসোল কন্ট্রোল স্টেটমেন্ট লাগতে পারে, এবং যে ইনপুট দিলাম এবং প্রক্রিয়াকরণ হলো সেই ফলাফলটা এবার আমরা দেখতে চাই, তার জন্য আমাকে আউটপুট স্টেটমেন্ট লাগবে। আউটপুট স্টেটমেন্টের গঠন শৈলী আমাকে জানতে হবে, যা আমি পরবর্তীতে আলোচনা করব। এরপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করতে হবে। এরপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় সাব প্রোগ্রাম সেকশন। এটা প্রোগ্রামার তার নিজের প্রয়োজন অনুযায়ী ফাংশন প্রোগ্রাম তৈরি করে থাকে, এজন্য এটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশনস। এটা ঐচ্ছিক অংশ, এটা সবসময় ব্যবহার করতে হয় না বা লাগে না। এইগুলো আমাদের সি প্রোগ্রামের গঠন। তাহলে সি প্রোগ্রামের গঠনের শুরুতে আমরা আরো একটু আলোচনা করি। শুরুতে থাকে ডকুমেন্টেশন সেকশন, এটা কোনো কিছু লেখার জন্য স্ল্যাশ স্টার দিয়ে কোনো কিছু লিখে স্টার স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে হবে। এরপরে থাকে লিঙ্ক সেকশন, বিভিন্ন ধরনের হেডার ফাইলগুলো লিঙ্ক করার জন্য ব্যবহার করতে হয়, এটা অপরিহার্য অংশ। হ্যাশ, ইনক্লুড, অ্যাঙ্কার ব্র্যাকেট দিয়ে সেই ফাইলের নামটা, হেডার ফাইলের নামটা উল্লেখ করতে হবে। হেডার ফাইলগুলো একটা তালিকা আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি। এরপর থাকে ডেফিনেশন সেকশন, কোনো ধ্রুবক মান বর্ণনা করার জন্য এটা ব্যবহার করা হয়। এরপরে থাকে গ্লোবাল ভেরিয়েবল সেকশন, যে অংশে চলকগুলো ডিক্লেয়ার করে প্রতিটি শাখার মধ্যে একই চলক একই নাম নিয়ে চলতে পারে। যেমন আমরা যদি একটা কলেজের রেজাল্ট শিট তৈরি করি, সেখানে সায়েন্স, আর্টস, কমার্স থাকে, তাদের তিনটি বিষয় কমন সাবজেক্ট থাকে, বাংলা, ইংরেজি এবং আইসিটি। এইগুলোকে যদি আমরা একটা কমন নাম দিয়ে দিলাম এবং পরবর্তীতে গ্রুপ ভিত্তিক বিষয়গুলো অন্য অন্য একটা নাম দিয়ে আমরা ব্যবহার করি, তাহলে প্রোগ্রামটা আমার সহজ হবে বা ভেরিয়েবলের ঝামেলা হবে না। এরপর থাকে মেইন ফাংশন সেকশন, মেইন বা ভয়েড মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে এবং দ্বিতীয় বন্ধনী শেষ করতে হবে। এরপর থাকে সাব প্রোগ্রাম সেকশন, এটা অপরিহার্য অংশ নয়, এটা ইউজার বা ব্যবহারকারী প্রয়োজন হলে ব্যবহার করতে পারে, না প্রয়োজন না হলে এটা ব্যবহার করার দরকার হয় না। এখন আমরা আলোচনা করব হেডার ফাইল। হেডার ফাইল হচ্ছে কি,
প্রত্যেকটি ফাংশনের প্রোটোটাইপ যে ফাইলে বর্ণিত থাকে তাকে বলা হয় হেডার ফাইল। কোন হেডার ফাইলে কোন ফাংশন থাকে তার একটা তালিকা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের উপকারে আসবে। এরপর আমরা বলছিলাম চলক। চলক যা প্রোগ্রাম চলাকালীন সময় মান ধারণ করে এবং মানের পরিবর্তনে পরিবর্তিত হয়, অথবা বলছিলাম যে মেমোরি লোকেশনের ঠিকানা এ বলা হয় চলক। চলক 4 ধরনের হয়ে থাকে। ক্যারেক্টার, কোনো লেখা, অক্ষর, রহিম, করিম, জসিম এই ধরনের যদি হয়। ইন্টিজার থেকে আইএনটি লেখা হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা 10, 20, 30, 40 এই ধরনের মান ইনপুট দেওয়ার জন্য। ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট থেকে ফ্লোট দশমিক যুক্ত মান 20.25, 30.35, অর্থাৎ এই ধরনের দশমিক যুক্ত মান দেওয়ার জন্য ফ্লোট, এবং যে মানগুলো সাধারণত অনেক বড় একটা সংখ্যা তার জন্য ডাবল ডিক্লেয়ার করতে হয়। এরপরে আমরা এখন আলোচনা করব যে ইনপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্টের ইনপুট দিতে হলে আমাকে ইনপুট স্টেটমেন্টের গঠন জানতে হবে। স্ক্যানএফ, গেট ক্যারেক্টার এই ধরনের আরো অনেকগুলো ইনপুট স্টেটমেন্ট আছে। তো তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা স্ক্যানএফ, কারণ এটা সুবিধা আছে। এটা আমরা বলি ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট। তাহলে তার গঠনটা আমাকে জানতে হবে। স্ক্যানএফ এর গঠন হচ্ছে স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ইনভার্ট কমা থাকবে, ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, তারপর ইনভার্ট কমা ক্লোজ করতে হবে, এরপরে কমা থাকবে, এরপর এম্পারসেন্ড দিয়ে ভেরিয়েবল বা ভেরিয়েবল নেম দিতে হবে, এরপর সেমিকোলন দিতে হবে। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার কি আমি পরবর্তীতে আলোচনা করব। সেটা ইনপুটের মান গ্রহণ এবং আউটপুটের মান প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। কত রকমের ফরম্যাট স্পেসিফায়ার আছে, কোন মানের জন্য কোন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে তা আমি পরবর্তীতে দেখাবো। এবং এম্পারসেন্ড, তারপর ভেরিয়েবল এম্পারসেন্ড ইউজ করা হয়। এই যে এম্পারসেন্ড কোন মেমরি অ্যাড্রেস থেকে মানটা গ্রহণ, কার কাছ থেকে মানটা গ্রহণ করবে সেজন্য এটা ব্যবহার করা হয়। এবং ভেরিয়েবল নেমটা a b c d x y z, যেমন আমরা লিখতে পারি scanf ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমা দিতে %d ইনভার্ট কমা ক্লোজ কমা এম্পারসেন্ড a ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর সেমিকোলন। অর্থাৎ এই যে %d এর মতো আমরা লিখলাম, % দিয়ে d, এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার। কোন ধরনের মান গ্রহণ করে? ডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ইন্টিজার টাইপের মানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আবার চলকের সংখ্যা যদি একাধিক হয় তখন আমাকে একাধিক ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে এবং একাধিক ভেরিয়েবল ইউজ করতে হবে। এম্পারসেন্ড দিয়ে একাধিক ভেরিয়েবল ইউজ করতে হবে। যেমন এখানে আমি দুইটা a এবং b দুটার মান গ্রহণের জন্য দুটো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম এবং দুইটা চলকের নাম এখানে বর্ণনা করলাম। তাহলে এখন আমরা দেখবো যে ফরম্যাট স্পেসিফায়ার কি। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে একগুচ্ছ ক্যারেক্টার সেট যা ইনপুটের মান গ্রহণ এবং আউটপুটের মান প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার এর একটা তালিকা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এখানে দিইনি, কারণ যেগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হবে তার একটা তালিকা আমি এখানে দিলাম। %d যা দ্বারা বোঝায় ডেসিমেল টাইপের পূর্ণ সংখ্যা ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য। %f দশমিক যুক্ত পূর্ণ সংখ্যা ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য। %c একটি ক্যারেক্টার যদি হয় তখন তার মান ইনপুট এবং আউটপুটের জন্য এটা ব্যবহার করা হয়, অর্থাৎ a b c d এরকম যদি হয়। স্ট্রিং, স্ট্রিং মানে এখানে কোনো একটি লেখা, রহিম, করিম, জসিম, সাম অফ দ্য সিরিজ ধরনের কোনো লেখা যদি ইনপুট দিতে হয় বা আউটপুট মান দেখতে হয় তখন আমরা এটা ইউজ করি। %o অক্টাল ইনপুট এবং আউটপুটের জন্য। %x হেক্সাডেসিমাল মান ইনপুট এবং আউটপুট দেখানোর জন্য। এখন আমরা আলোচনা করব আউটপুট স্টেটমেন্ট। যেটা আউটপুট দেখানোর জন্য মনিটর পর্দায় প্রদর্শনের যে স্টেটমেন্ট ব্যবহার করি তাকে আমরা বলি আউটপুট স্টেটমেন্ট। তার মধ্যে প্রিন্টএফ, কোড ক্যারেক্টার এই ধরনের আরো অনেকগুলো আছে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রিন্টএফ স্টেটমেন্ট। এটার তিনটি গঠন আছে, যে একটা হলো শুধুমাত্র স্ট্রিং প্রদর্শনের জন্য বা লেখা দেখানোর জন্য। তাহলে প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমার ভিতরে স্ট্রিং ইনভার্ট কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেমিকোলন দিতে হবে। স্ট্রিং মানে হচ্ছে শুধু লেখা, রহিম, করিম, জসিম, আইসিটি, বাংলা, ইংরেজি ধরনের। তাহলে প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমা আইসিটি অর্থাৎ স্ট্রিং ইনভার্ট কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সেমিকোলন। শুধু সংখ্যা যদি দেখতেছে,
শুধু সংখ্যার জন্য আমার printf ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমার ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। কিভাবে ফরম্যাট স্পেসিফায়ার লাগে? ফরম্যাট স্পেসিফায়ার কি আমরা একটু আগেই চার্ট দেখলাম, সেই কোন ধরনের মান আমরা দিচ্ছি সেটার উপর ভিত্তি করে আমাকে ফরম্যাট স্পেসিফায়ার করতে হবে। আমি কি দশমিক যুক্ত মান দিচ্ছি, যদি পূর্ণ সংখ্যা দিচ্ছি, পূর্ণ সংখ্যা হলে আমাকে % d দিতে হবে, দশমিক যুক্ত হলে %f দিতে হবে, যেটার জন্য যেটা প্রযোজ্য সেটা ব্যবহার করতে হবে, তারপর কমা দিতে হবে, ইনভার্ট কমা ক্লোজ করে এরপরে ভেরিয়েবল বা কোন চলকে মানটা ধারণ করবে সেটা দিতে হবে। যেমন আমরা লিখতে পারি printf ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমা %d ইনভার্ট কমা ক্লোজ কমা, অর্থাৎ পূর্ণ সংখ্যার মান প্রদর্শনের জন্য এটা ব্যবহৃত। এরপরে আমরা printf আরেকটা ভাবে ব্যবহার করতে, অর্থাৎ লেখা এবং সংখ্যা দুটোই দেখাতে যদি চাই তাহলে আমরা বলি string format specifier। printf ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমার ভিতরে string format specifier ইনভার্ট কমা ক্লোজ কমা তারপর ভেরিয়েবল। তাহলে string মানে লেখা থাকবে, লেখা আমি দেখাতে পারবো, ফরম্যাট স্পেসিফায়ার আমার সেই ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে পারবো আমরা। আমরা যদি লিখতে চাই যে printf ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমা sum ইকুয়াল, এই যে sum ইকুয়াল এটা হচ্ছে লেখা, এটা string, %d এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ইনভার্ট কমা ক্লোজ কমা s। তাহলে আমি এই লেখাটা sum ইকুয়াল লেখাটাও দেখাবে এবং পাশে এই যে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম এখানে মানটা দেখাবে, এবং এখানে আমার ভেরিয়েবলটা দিতে হবে, ভেরিয়েবল প্রিন্টটা। আবার যদি একাধিক মান প্রদর্শন করাতে হয় তখন আমাকে একাধিক ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে এবং একাধিক ভেরিয়েবল ইউজ করতে হবে। যেমন আমরা এখানে লিখতে হবে sum and multiply of a and b equal, তাহলে এখানে আমি যোগফলও দেখতে চাই গুণফলও দেখতে চাই, ইকুয়াল এখানে %d দুইটা ইউজ করলাম, দুইটা ফরম্যাট স্পেসিফায়ার, দুইটা মান দেন, এবং সেই চলকগুলো আমরা কি নির্ধারণ করাবো সেটা আগে নির্ধারণ করতে হবে। এখানে আমি জাস্ট উদাহরণ হিসাবে দেখালাম s এবং m, তারপর সেমিকোলন দিতে হবে। এই গেল আমার ইনপুট এবং আউটপুট স্টেটমেন্টের গঠন, কারণ প্রোগ্রামিং জানতে হলে এই ইনপুট এবং আউটপুট স্টেটমেন্টের ব্যবহারটা ভালোভাবে জানতে হবে। এখন আমরা ধরি যে printf আমাদের যে স্টেটমেন্ট ব্যবহার করি তার ভিতরে আমরা এই /n/t এগুলো ব্যবহার করে ফলাফলটাকে আরেকটু সুন্দর করে প্রদর্শন করতে পারি। সেজন্য printf এর ভিতরে আমরা এই সাধারণত /n/t এগুলো ব্যবহার করি। এগুলো ব্যবহার করে এই /n/t এগুলো মনিটরের পর্দায় প্রদর্শিত হয় না, এজন্য এগুলিকে বলা হয় escape sequence character। এজন্য এগুলিকে বলা হয় escape sequence character। যেমন আমি printf ইনভার্ট কমার ভিতরে /n sum of a and b equal %d ইনভার্ট কমা ক্লোজ কমা এবং তারপর ভেরিয়েবল দিলাম, এই /n টা মনিটরের পর্দায় প্রদর্শিত হবে না, এটাকে বলা হয় escape sequence character। এটা দিলে লাইনের শুরুতে হবে কোনটা, এখানে কি বোঝাচ্ছে আমি এখানে চার্ট দিয়ে দিলাম। তারপর আমার বিভিন্ন প্রোগ্রামিং এ কাজ করতে হলে আমার বিভিন্ন ধরনের অপারেটর লাগে, যোগ করার জন্য যোগ, বিয়োগের জন্য বিয়োগ, গুণ করার জন্য স্টার চিহ্ন দিতে হয়, ভাগ করার জন্য স্ল্যাশ, এবং ভাগশেষ বের করার জন্য মডুলাস, ইকুয়ালের জন্য দুইটা সমান চিহ্ন, নট ইকুয়াল হতে এক্সক্লেমেটরি, তারপর ইকুয়াল, গ্রেটার ইকুয়াল গ্রেটার, ইকুয়াল, লেস ইকুয়াল লেস, ইকুয়াল, এন্ড হতে দুইটা এম্পারসেন্ট চিহ্ন, অর জন্য সমান্তরাল উলম্ব রেখা, এবং নট অর্থে এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করতে হয়। এই অপারেটর গুলো আমাকে জানা থাকতে হবে, সি প্রোগ্রামিং লিখতে গেলে এই ধরনের অপারেটর গুলো ব্যবহার করতে হয়। এখন আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করি যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম লিখব। তাহলে অ্যালগরিদম লিখতে হলে আমাকে অ্যালগরিদম কি জানতে হবে? অ্যালগরিদম হচ্ছে কোন একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসঙ্গত ও পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি তাকে বলা হয় অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদমের মাধ্যমে আমরা কি করি, যে সমস্যাটা আমাকে দেওয়া হলো, যে কাজটা আমাকে করতে বলা হলো, সেই কাজটা বা সমস্যাটা ধাপে ধাপে সাজিয়ে গুছিয়ে আমি ধারাবাহিক লিখে ফেলব, সেটা হচ্ছে অ্যালগরিদম। আমি বলি যে ধারাবাহিকভাবে সাজানো কাজের নির্দেশ মালাকেই বলা হয় অ্যালগরিদম। এই অ্যালগরিদম কেন করতে হয়? কারণ প্রোগ্রাম তৈরি করার আগে অ্যালগরিদম তৈরি করতে হয়। অ্যালগরিদম এই জন্য করতে হয় যে সমস্যাটা বা যে কাজটা আমাকে দেওয়া হলো সমাধান করার জন্য,
সেই কাজটা যদি আমি আমার মতো করে পরিকল্পনা বা ধাপে ধাপে পর্যায়ক্রমে সাজিয়ে নিই, তাহলে তার জন্য আমাকে প্রোগ্রামিং লেখাটা অনেক সহজ হয়ে যাবে। সেই জন্য অ্যালগরিদম তৈরি করতে হয়। ফ্লো চার্ট কি, এবং এটাকে চিত্রের রূপ দান করা। চিত্রের রূপ দিলে তাহলে এটা দেখে মাত্র সবাই বুঝে ফেলতে পারে খুব সহজে। সেই জন্য ফ্লো চার্ট তৈরি করতে হয়। প্রোগ্রাম বা ব্যবস্থা সংগঠনকে সহজে তুলে ধরার জন্য যে চিত্র ব্যবহার করে তাকে বলা হয় ফ্লো চার্ট, অথবা আমরা বলি যে অ্যালগরিদমের চিত্ররূপই হচ্ছে ফ্লো চার্ট। যে অ্যালগরিদমটা তৈরি করলাম সেটাকে যখন আমি চিত্রে রূপায়িত করব তখন সেটা হবে ফ্লো চার্ট। তাহলে চিত্র যেহেতু আমি রূপায়িত করবো, তাহলে এই চিত্রগুলো কোনটা দ্বারা কি বোঝায়, কোনটা দ্বারা কোন অর্থ বোঝায়, কোনটা দ্বারা কোন মিনিং হয়, সেটা আমাকে জানতে হবে। জানেন, তাহলে একটু দেখি ওটা দ্বারা কি বোঝায়। এই যে প্রবৃত্তি আকৃতির চিহ্ন, এটা দ্বারা বোঝাবে শুরু অথবা শেষ। এই যে সামান্তরিক ক্ষেত্র, এটা দ্বারা বোঝায় ইনপুট এবং আউটপুট। ইনপুট অথবা আউটপুট দুইটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আয়তক্ষেত্র, এটা দ্বারা বোঝায় প্রক্রিয়াকরণ। অ্যারো চিহ্ন দ্বারা বোঝায় প্রবাহের দিক। রম্বস চিহ্ন, এটা দ্বারা বোঝায় সিদ্ধান্ত গ্রহণ। এটা দ্বারা বোঝায় সাব রুটিন। আয়তক্ষেত্র এবং তার মধ্যে যদি দুইটা দান থাকে। ষড়ভুজ, এটা দ্বারা বলা যায় লুপের কাজ। বৃত্তক্ষেত্র দ্বারা বোঝায় সংযোগ। তাহলে এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি যে এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। পাই এর মানটা হচ্ছে ধ্রুবক মান, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। আমি শুরুতে বলেছিলাম যে একটি প্রোগ্রামের প্রধানত তিনটি অংশ থাকে, ইনপুট, প্রসেস এবং আউটপুট। তাহলে আমাকে ইনপুট দেওয়ার জন্য ইনপুট কি দিব, কয়টা ইনপুট দিতে হবে সেটা আমার জানা থাকতে হবে। প্রসেস বা প্রক্রিয়াকরণ করার জন্য আমার সূত্র বা সূত্রাবলী বা লুপ বা কন্ডিশন কন্ট্রোল স্টেটমেন্ট জানতে হবে, এবং সে ফলাফলটা কার মাধ্যমে দেখতে চাই সেটা আমার লাগবে, আউটপুট। তাহলে যে কোনো একটা কাজ শুরু করা মাত্রার জন্য প্রোগ্রাম শুরু করতে হবে, শুরু করলে সে কাজটা শেষ হবে। তারপর আমাকে ইনপুট দিতে হবে, ইনপুট হিসাবে আমরা আর এর মান বা বৃত্তের ব্যাসার্ধের মান দিলাম। আর প্রক্রিয়াকরণের জন্য আমরা আরেকটি চলক এখানে বের করলাম, এরিয়া। কারণ আমরা যে চলক বা এরিয়া, এই চলকটা এটা মান ধারণ করবে আর এর মান দিলে। পাই এর মান হচ্ছে 22/7, এটা একটা ধ্রুবক মান ইনটু আর স্কয়ার, এবং যে বৃত্তের ক্ষেত্রফলটা এরিয়ার মাধ্যমে প্রদর্শিত হলো বা প্রকাশিত হলো বা প্রদর্শন হলো। এরপর আমার কাজ শেষ, তাহলে প্রোগ্রাম শেষ। এই অ্যালগরিদমকে যখন আমরা চিত্রে রূপায়িত করব তখন সেটা হয়ে যাবে ফ্লো চার্ট। তাহলে আমরা এখন ফ্লো চার্ট অঙ্কন করি। ফ্লো চার্ট আমরা কোনটা দ্বারা কোন অর্থ বোঝাই এটা জেনেছিলাম, আমরা আবার একটু দেখে নিই। তাহলে অ্যালগরিদম যেটা আমরা অঙ্কন করেছিলাম সেটাকে আমরা এখন চিত্ররূপ। শুরুর জন্য আমার প্রবৃত্তি আকৃতির চিহ্ন দিলাম। এরপর আমাকে অ্যারো চিহ্ন কোন দিকে প্রয়োজন, নিচের দিকে। সামান্তরিক ক্ষেত্র, ইনপুট আর এর মান ইনপুটের জন্য। প্রক্রিয়াকরণ হয়েছিল এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার বা 22/7 ইনটু আর স্কয়ার, এবং সেই ফলাফলটা প্রদর্শনের জন্য তাও সামান্তরিক চিহ্ন হচ্ছে ফলাফলটা এখানে প্রক্রিয়াকরণ হচ্ছে, এবং মানটা ধারণ করতেছে এরিয়া নামক চলকের জন্য এরিয়া এখানে ব্যবহার করা হলো, এবং তারপর প্রোগ্রাম শেষ। এই যে এখানে আমরা এরিয়া লিখলাম, এখানে প্রক্রিয়াকরণ হচ্ছে এরিয়ার মাধ্যমে। এখানে আমি যদি আর লিখি তাহলে কিন্তু মানটা প্রদর্শিত হবে না। যে চলকে মানটা প্রক্রিয়াকরণ করে ধারণ করতেছে সেই চলকটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। এখন আমরা ক্ষেত্রফলের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখি। যে আমরা বলছিলাম সি প্রোগ্রামের শুরুতে থাকে ডকুমেন্টেশন সেকশন, এটা লিখতে হয় স্ল্যাশ স্টার, যা লেখার লিখে আমি যে ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কেল স্টার স্ল্যাশ দিয়ে ক্লোজ করলাম। এটা লিখলেও পারি, না লিখলেও পারি। তো প্রোগ্রামার কি কাজ করলো তা সে একটু লিখে রাখলো। এরপরে আমার থাকে লিঙ্ক সেকশন, যে হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড conio.h, তার একটা conio.h, stdio.h, এগুলো কোন ফাইল ধারণ করে আমরা লিস্ট পূর্বেই দেখেছি বা দিয়ে দিচ্ছি। তাহলে আমাকে এটা এই অংশটা অপারেহার্য এটা ব্যবহার করতে হবে, করলাম। এরপরে থাকে ডেফিনেশন সেকশন। এখানে আমরা একটু ব্যবহার করতে পারি যে যেহেতু কনস্ট্যান্ট মান পাই এর মান, তাহলে হ্যাশ ডিফাইন পাই এবং সেই মানটা উল্লেখ করলাম। এরপরে আমাকে একটা ভ্যারিয়েবল দেওয়া হলো, ভ্যারিয়েবলের নাম হচ্ছে পাই। পাই
এখানে গ্লোবাল ভেরিয়েবল সেকশনের ব্যবহার প্রয়োজন হয়নি, কারণ এটা ছোট একটা প্রোগ্রাম। এবং তারপরে মেইন ফাংশন দিয়ে শুরু হয়, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করলাম। এরপরে থাকে ডিক্লারেশন পার্ট। এখানে বিভিন্ন ধরনের যে চলকগুলো, যেটাকে আমরা বলি লোকাল ভেরিয়েবল, এবং সেই চলকের ডাটা টাইপগুলো কোন ধরনের, ইনপুটের মানটাও এরকম, আউটপুটের মানটাও কোন রকম হতে পারে। আমরা ধরলাম যে যেহেতু এটা ব্যাসার্ধের মান দিয়ে আমি দশমিক যুক্ত দিতে পারি, দশমিক ছাড়াও দিতে পারি। আমরা যেমন দশমিক যুক্ত না হলেও আমরা ফ্লোট ডিক্লেয়ার করতে, যেমন 10.00, তাহলে আমি যদি 10.00 লিখি তাহলে আমি ফ্লোট ডিক্লেয়ার করলে কোনো সমস্যা নেই, আবার 10ও লিখতে পারি। তাহলে ইন্টিজারের কাজ ফ্লোট দিয়ে করা যাবে, ডাটা টাইপ দিয়ে করা যাবে, কিন্তু ফ্লোটের কাজ ইন্টিজার দিয়ে করা যাবে না, তাহলে মান কমে যায়। তাহলে যেহেতু এরিয়ার মানটাও 3.1416 গুণ হয়ে একটা দশমিক যুক্ত সংখ্যা হবে, কাজেই আমরা ফ্লোট ডিক্লেয়ার করে দিলাম। চলক বা ডাটা টাইপ যদি একই রকম হয় একই রেখায় লেখা যাবে, আর যদি ভিন্ন ভিন্ন রকম হয় তাহলে নিচে নিচে লিখতে হয়। একটা ইন্টিজার যদি হয়, একটা ফ্লোট যদি হয়, তাহলে ইন্টিজারটা উপরে লিখতে হবে, ফ্লোট নিচে এনে লিখতে হবে চলকের নামটা দিয়ে, ডাটা টাইপ উল্লেখ করে চলকের নামটা লিখতে হবে। যেহেতু আমরা আরো এবং এরিয়াও দুটোটাই ভাবতেছি যে দশমিক যুক্ত মান দিব, কাজেই আমরা ফ্লোট ডিক্লেয়ার করলাম। দশমিক ছাড়া দিলেও কোনো, যেমন আমি বললাম যে 10.00, 10.25, 10.75, তাহলে 10.00 জন্য আমি ফ্লোট ডিক্লেয়ার করতে পারি। এটা পূর্ণ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এবং এরিয়াটা 3.1416 গুণ হয়ে দশমিক যুক্ত মান হবে, যেটা আমি একই রেখা বর ডিক্লেয়ার করলাম। এরপরে হলো আমার এক্সিকিউটেবল পার্ট। এই অংশ আমার কি থাকবে, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট গুলো, printf, scanf, printf এখানে আমি ব্যবহার করলেও পারি, না করলেও পারতাম, কারণ এই লেখাটা আমরা কেন লেখা হয়েছে যে এন্টার দি ভ্যালু অফ r, এটা একটা স্ট্রিং, এখানে কোনো মান প্রদর্শন করবে না, কারণ আমি মান দেওয়ার আগে তো আমাকে কোনো মান ছাপাতে পারবে না, আমি ইনপুটে দিনে মান পাবো কি, তাহলে আমাকে কোনো একটা লেখা তো আমি ছাপাতে পারি। এই লেখাটা কেন দেওয়া হয়, যে ব্যবহারকারী কে তাকে মনে করে দেওয়া হচ্ছে যে সে কার মান দিচ্ছে। তাহলে printf এর যে তিনটি গঠন পড়েছিলাম আমরা, printf ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমার ভিতরে স্ট্রিং এন্টার দি ভ্যালু অফ r, এটাকে আমরা বলতে পারি স্ট্রিং ইনভার্ট কমা ক্লোজ, আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে সেমিকোলন। তাহলে তখন এই ইনভার্ট কমার ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা প্রদর্শিত হবে। এবং ইনপুট নেওয়ার জন্য আমরা সাধারণত এখানে ইনপুট স্টেটমেন্ট ইউজ করলাম যে scanf ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমার ভিতরে %f, যেহেতু আমরা ফ্লোট ডিক্লেয়ার করছি যে r এর মানটা হবে দশমিক যুক্ত, এই জন্য আমরা %f দিলাম, ইনভার্ট কমা ক্লোজ কমা %r, কার কাছ থেকে মান গ্রহণ করো, r এর কাছ থেকে মানটা গ্রহণ করো, সেমিকোলন দিয়ে শেষ। এরপরে প্রক্রিয়াকরণ যেন আমরা পাই r স্কয়ার, এরিয়া ইকুয়াল টু পাই, যেহেতু আমরা এখানে পাই ডিক্লেয়ার করছি, এখানেও পাই ইনটু r ইনটু r স্কয়ার কে আমরা এভাবে লিখতে পারি। আবার r স্কয়ার দিয়ে লেখা যায়, তখন আমাকে পাওয়ার ফাংশন দিয়ে লিখতে হবে। এই পাওয়ার ফাংশন দিয়ে লিখতে হলে আমাকে এখানে ম্যাথ ফাইলকে লিংক করতে হবে, যেহেতু আমরা ম্যাথ ফাইল লিংক করে নাই, কারণ পাওয়ার ফাংশনটা ধারণ করে math.s হেডার ফাইল, কাজে আমরা এইভাবে লিখলাম। এরপর আমি ফলাফলটা দেখছি, printf ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমার ভিতরে এরিয়া অফ এ সার্কেল ইকুয়াল, এই যে লেখাটা এটা হলো স্ট্রিং, এবং %f এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে এই লেখাটা তার সমান যে মানটা আসবে সেটা আমাকে মনিটর পর্দায় প্রদর্শন করবে, অর্থাৎ স্ট্রিং ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম, বাট কমা ক্লোজ কমা, তারপরে চলকের নামটা ভেরিয়েবল, এরপরে গেট ক্যারেক্টার নাম, যেটা মনিটর পর্দায় দেখাবে না। আমরা বর্তমান যে ভার্সনগুলো ডেভ, সি প্লাস প্লাস, কোড ব্লক, এগুলিতে এটা লাগে না, কিন্তু আগেকার ভার্সনগুলিতে এটা লাগতো সি প্রোগ্রামে। কোনো প্রোগ্রাম যখন আমরা রান করাই তখন এটা যদি ব্যবহার না করে এসে মাত্রই চলে যায়, আর এটা যদি ব্যবহার করা হয় তাহলে মনিটরের পর্দায় যে ফলাফলটা আসবে কোনো কিতে চাপ না দেওয়া পর্যন্ত সেটা মনিটরের পর্দায় অবস্থান করবে। আর এটা যেহেতু ছোট একটা প্রোগ্রাম, আমার এখানে কোনো সাব প্রোগ্রাম সেকশনের প্রয়োজন হয়নি। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো, ভালোভাবে বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, পরবর্তীতে আমাকে জানাবে। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, এই সমস্যাটা বাসায় করবে। যদি করতে না পারো, আমি আগামী ক্লাসে সমস্যার সমাধান করে দিব বা এটা দেখাবো। সবাইকে ধন্যবাদ।